নির্বাচন কমিশনের জনবল থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির। প্রতিটি ভোট কেন্দ্রে সেরা উপস্থিতি চায় জামাত। গণভোটের সুনির্দিষ্ট নীতিমালার দাবি এনসিপি। তারেক রহমানের জন্মদিন আজ। বাবা মায়ের সংগ্রামী জীবন আর দেশপ্রেমের প্রেরণায় পরিণত হয়েছেন জননেতায়। দূর থেকেও আছেন দেশবাসীর খুব কাছে। দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। ফেব্রুয়ারির শুরুতে শান্তিপূর্ণ, উৎসব মুখর এবং আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে বলেছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দিল্লিতে বাংলাদেশ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক। অজিত ডোভালকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এই সময়টাতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। বিগত ফ্যাসিস্ট সরকারের কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেটিও নিশ্চিতের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিন বুধবারের দ্বিতীয় ধাপে সংলাপে যোগ দেন বিএনপি সহ ৬টি দলের প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারি সুবিধাভোগীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এমন প্রস্তাব দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সাথে নির্বাচনের আগে নিরপেক্ষতা বজায় রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রদবদলের দাবিও জানান তিনি। এখন সরকার যে প্রক্রিয়া বদল করছে এই প্রক্রিয়ার মধ্যে অনেক অস্বচ্ছতা রয়েছে, অসততা রয়েছে। তো আপনারা যেহেতু ইতিহাসের সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চান, আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যখন পুরোপুরি আপনারা প্রশাসনিক ক্ষমতা আপনারা হাতে পাবেন তখন ডিসি, এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের আপনারা নিরপেক্ষতা বজায় রেখে রদবদল করবেন। এ সময় নির্বাচনে সাইবার বুলিং প্রতিরোধে ফ্যাক্ট চেকিং সেল গঠন করার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়ে পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমরা দেখছি যে গত এক বছর ধরে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, সাইবার অ্যাটাক এগুলো অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা মনে করি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ধরনের অপপ্রচার চলছে। নির্বাচন কমিশনের অধীনে একটা ফ্যাক্ট চেকিং সেল কি করা যায় কিনা, যে ফ্যাক্ট চেকিং সেলটার দুইটা লেভেল অপারেট করতে পারে, একটা সেন্ট্রালি ইসি হেডকোয়ার্টার্সে আর একটা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে উপজেলা লেভেলে। এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এটা এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। সংলাপে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ন্যায় নীতির ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ। তবে আপনাদের সমর্থন দরকার হবে। সবকিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো শুধু সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো সেই বিশ্বাস আমাদের আছে। স্বচ্ছ নির্বাচনের জন্য প্রার্থীদের আচরণবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বানও জানান সিইসি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ 7টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। ভোটারদের কেন্দ্রে আসতে দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জামাত, এনসিপি সহ 7টি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকের শুরুতে সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির কাছে রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ। ভোটারদের কেন্দ্রে আনতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিইসি। জামাত নেতারা অভিযোগ করেন, ডিজাইন করে প্রশাসনে রদবদল করা হচ্ছে।
প্রতিটি ভোট কেন্দ্রে 5 জন সেনা সদস্য রাখার সুপারিশ করেছেন জামাত নেতারা। শুধু বিএনপি এবং জামাত নিয়ে না থেকে সব দলের হয়ে কাজ করলে এনসিপি সহযোগিতা করবে বলে জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। গণভোটের প্রক্রিয়া নিয়ে রূপরেখা চেয়েছেন এনসিপির নেতারা। যারা ক্যান্ডিডেট থাকবেন তারা যাতে আচরণবিধিটা পরিপালন করেন সেটা একটু আপনারা এখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা বাহিনীর চাইতেও বড় ফ্যাক্টর হচ্ছে, বড় ভূমিকা হচ্ছে রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদের এই আচরণবিধি পরিপালনের ক্ষেত্রে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় জানানো হলেও শিডিউল ঘোষণা হয়নি এখনো। এ নিয়ে মানুষ দোলাচলে রয়েছে। বিগত 1.5 দশকে যে সব দল আন্দোলন করেছে তাদের নিয়ে এমন একটি মোর্চা তৈরির কথাও জানিয়েছেন মির্জা ফখরুল। শেখ হাসিনা রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে মব ভায়োলেন্স করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কার কৃতিত্ব কি তা নিয়ে বিএনপির মধ্যে কোনো সংকীর্ণতা নেই। সংস্কার কারও একার কৃতিত্ব নয় বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার রায় নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আমার মাঝে মাঝে হতাশ লাগে যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, গণতন্ত্রে বিশ্বাস করে। সবাইকে নিয়ে একসাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়। কেউ যদি বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইলে কোনোভাবে তা মেনে নেওয়া হবে না। আজকে বিএনপির সবসময় বিএনপির উপর দায়িত্বটা বেশি বর্তায়। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি বর্তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা করে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানিক রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। অনুষ্ঠানে অন্য নেতারা বলেন, একটি মহল দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। বাস্তবে এখন যেটা আধা নৈরাজ্য চলছে, কোথাও দেশে কোনো সরকার আছে বলে বোঝা যাচ্ছে না। সেজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের যে নেতৃবৃন্দ যারা ছিল, 36শে জুলাই 2024 সাল, সেদিন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসররা কাপুরুষের মতো পলায়ন করতে বাধ্য হয়েছিল। অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে নির্যাতিত, নিপীড়িত আর আপোষহীন সংগ্রামী এক রাজনীতিবিদের নাম তারেক রহমান। আজ তার 61তম জন্মদিন। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান তিনি। দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। তার হাত ধরে এগিয়ে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের জীবনের কিছু দিক তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ। তারেক রহমান, একটি নাম, একটি সংগ্রাম। দেশ ও জাতির সংকটে অবিচল আস্থার প্রতীক। ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্তচক্ষু তাকে টলাতে পারেনি এক বিন্দুও। দেশের দুঃসময়েও জনগণের পাশে থেকেছেন অসীম সাহস আর মানবিকতা নিয়ে। বাবা বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, প্রথম রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।
আর মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের চ্যালেঞ্জের নানা দিক। বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যেই কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার BAF শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। জন্ম থেকেই তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম দেখেই বেড়ে উঠেছেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে নিজ পিতার শহীদ হওয়া ও পরবর্তীতে মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন কাছ থেকে দেখেছেন তারেক রহমান। আদর্শ পিতামাতার আদলেই জীবনকে সঁপে দিয়েছেন রাজনীতিতে। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও কখনোই নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখেননি। নিজ উদ্যোগেই 80-র দশকে বগুড়ার রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন। 1991 ও 1996 সালের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও 2001 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে নিজের পরিচয় শুরু করলেও 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। তার দল ক্ষমতায় থাকতেও দলের আদর্শ সমুন্নত রাখতে যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্তির চাইতে বেশি কোনো পদবির প্রতি কখনোই আগ্রহ দেখাননি। দিনে দিনে দলের প্রতি ত্যাগ, দেশের প্রতি ভালোবাসার কারণেই এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তারেক জিয়া কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে উত্তরাধিকারের সূত্রে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন এমন না। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বয়সে তরুণ, কিন্তু মায়ের সাথে থেকে তিনি এই রাজনীতির অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন। তারেক রহমান সবসময়ই দলকে সংগঠিত করতে এবং দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার আদর্শের আলোকবর্তিকা হাতে এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে। বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে দেশের তৃণমূল পর্যন্ত গ্রামগঞ্জ, ইউনিয়ন, শহর, অলিগলিতে বিচরণ করেন এবং প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মানুষের মণিকোঠায় স্থান করে নেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে পৌঁছে দিতে তিনিই কাজ করছেন নিরলসভাবে। 2007 সালে রাজনীতিতে দেখা দেয় কালো মেঘ। দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। বাংলাদেশকে যে বিরাজনীতিকরণের অংশটা গ্রহণ নেওয়া হয়েছিল, উদ্যোগটা গ্রহণ করা হয়েছিল, সেখানে কিন্তু তারেক রহমানকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে তাকে, মিডিয়া ট্রায়াল। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এনে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। প্রবাসে থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতের নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। অবশেষে নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে কৌশলে তিনি দলীয় ও নেতাকর্মীদের পরিচালনা করতেন। ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা সংযত আচরণ করেন। আগামী যে নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশে তারেক রহমান একটা অপরিহার্য নাম। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সরকার ব্যবস্থায় হওয়ার সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাদের মতে চতুর্দশ জাতীয় নির্বাচনই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
2011 সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই রায় চ্যালেঞ্জ করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক রিভিউ আবেদন করেন। একই ইস্যুতে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামী এবং আরও একজন পৃথক রিভিউ আবেদন করেন। ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, শান্তিপূর্ণ, উৎসব মুখর, আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ একটি উত্তরণের সময় পার করছে উল্লেখ করে তিনি জানান, যে কোনো অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর ডিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, বাংলাদেশ পুলিশের 3 জন কর্মকর্তা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়াও চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, পাকিস্তান সহ 24টি দেশ থেকে আগত 58 জন অফিসারও গ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছেন। Simple things said, we are not going back to where we are coming from. Then it's useless for all this bloodshed and sacrifices of life and of limbs. Families losing their sons and their daughters, or getting maimed. Unless we build a country of a dream. That was the process of reform. এ সময় বাংলাদেশের পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police and law enforcing agencies, all types. Because it is a big undertaking, coming from an uprising, moving to an election. It's a very peaceful kind of celebration, mood of happiness and being together. It's still expressing our own. প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন উত্তরণের সময় পার করছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়, যখন তরুণরা একটি স্বৈরাচারী গোষ্ঠীকে তাড়িয়েছে। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেশটি সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক্স হ্যান্ডলারে এই তথ্য জানিয়েছে। ভারতে আশ্রিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মধ্যেই এই বৈঠক হলো। তবে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে এর আগে চিঠি এবং বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে সিএস-এর কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠকে অংশ নিতে ডক্টর খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এই সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলনে থাকা জামাতে ইসলামী সহ 8টি দল আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানিয়েছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 30 নভেম্বর থেকে পর্যায়ক্রমে বিভাগীয় নগরীতে সমাবেশ করবে 8 দলের এই জোট। 5 দফা দাবিতে বুধবার 8 দলের নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন তিনি বলেন, 8 দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্য দলের জন্য জোটের দরজা খোলা। বলেন, জামাত সহ বিভিন্ন ইসলামী দল একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন ভোটের মাঠে চিত্র বদলে গেছে। জামাত এবার ইসলামী দলগুলোকে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চায়। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করার সক্ষমতা সরকারের আছে কিনা তা নিয়ে সংবাদ সম্মেলনে সংশয় প্রকাশ করেছেন জামায়াতের এই নেতা আজাদ।
আমরা গভর্নমেন্টকে বলেছি রিথিঙ্ক করেন, আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন, আলোচনার ডোর বন্ধ করবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হইতে পারে, দেশের সাথে জনগণের যেটা যৌক্তিক হবে এটা আপনারা করবেন। একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন কেউ ম্যানেজমেন্ট করেন, কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারে নাই, কোনো ধরনের রিপ্লাই ওনারা দিতে পারেন নাই। তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনও সুস্পষ্টভাবে একই দিনে কীভাবে ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে ওনারা স্থির করতে পারেন নাই। আগামী 30শে নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং দখলবাজ মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। নির্বাচন কমিশনের জনবল থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির, প্রতিটি ভোট কেন্দ্রে সেনা উপস্থিতি চায় জামাত, গণভোটে সুনির্দিষ্ট নীতিমালার দাবি এনসিপি। তারেক রহমানের জন্মদিনে আজ বাবা মায়ের সংগ্রামী জীবন আর দেশপ্রেমের প্রেরণায় পরিণত হয়েছেন জননেতায়, দূর থেকেও আছেন দেশবাসীর খুব কাছে, দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। ফেব্রুয়ারি শুরুতে শান্তিপূর্ণ, উৎসব মুখর এবং আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে বলেছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দিল্লিতে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক, অজিত দোভালকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ।